গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ের গল্প। আজকের গল্পটি একটু অন্য ধরনের। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা নাথের কলমে ধাপ্পা। লোহার রেলিং ঘেরা বারান্দার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল মোহর। গতকাল এই বাড়িতে এসেছে। ওর মনে পড়ছে 2 মাস আগের কথা। ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিল মোহর আর অতনু। শহরের পায়রার খোপের মতো ছোট্ট ঘরে থেকে হাঁপিয়ে উঠত মেয়েটা, তাই ছুটি পেলেই গ্রামের বাড়িতে ছুটে ছুটে যেত। ও বাড়িতে কেউ থাকে না, সারা বছরই তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে। ছুটিতে যখন ওরা যায় তখন মাটির উঠোনের শুকনো পাতা পরিষ্কার করে তুলসী তলায় প্রদীপ জ্বালায় মোহর, আলপনা দেয় বাড়ির উঠোন জুড়ে। এই কদিন তার আনন্দ আর ধরে না। সে জানে এই মাটিটুকু একমাত্র তার। আসলে ভাড়া থাকা মানুষেরা জানে মাথার উপরে নিজের ছাদের মূল্য ঠিক কতখানি। সেদিন অতনু গ্রামের বন্ধুদের সঙ্গে যাত্রা দেখতে গিয়েছিল। দুপুরে ঘুমিয়ে পড়েছিল মোহর। ওর হঠাৎ মনে হলো ওর চুল ধরে কেউ টানছে। চোখ খুলে দেখল মাটির ভেতর থেকে 2টো ছোট্ট হাত বেরিয়ে এসে ওর চুল ধরে টানছে। শুধু হাত দুটোই মাটির বাইরে বেরিয়ে এসেছে, বাকি শরীরটা কোথায়? এই কথাটা ভাবতেই ওর সারা শরীর হিম হয়ে আসে। তক্ষুনি বিছানায় উঠে বসে মোহর আর দেখে একজন বউ উঠোনে বাঁশের খুঁটি ধরে জুলজুল চোখে ওর দিকে তাকিয়ে আছে। মোহর উঠে আসে। তুমি কে? বউটা কোনো উত্তর দেয় না। মোহর ওর শরীরের দিকে তাকিয়ে একটু অবাক হয়। ওর সারা শরীরে কাদা মাটি শুকিয়ে লেগে আছে। চুলগুলো জট পড়ে মাথা থেকে দড়ির মতো নেমে এসেছে। হঠাৎ করে কেউ দেখলে বলবে মেয়েটা যেন মাটির নিচ থেকে উঠে এসেছে। ওর চোখের দিকে তাকিয়ে আবার ঘরের ভেতর দেখল মোহর। ঘরের মেঝে ফাঁক হয়ে সেই হাতটা আরো অনেকটা উঠে এসেছে। মাগো! বলেই উঠোন থেকে নামতে যাবে এমন সময় ওই মহিলা মোহরের হাত দুটো শক্ত করে ধরে টানতে থাকে। মোহগ্রস্তের মতো মোহরও পিছু পিছু চলে। তারপর বউটা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়, আর মোহর সেখানেই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। উঠোনের একপাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছে ছোট ছোট আম এসেছে। সেই গাছের ডালেই একটা কোকিল বসে এক টানা ডেকে চলেছে। কোকিলের ডাকটা এখন কেমন যেন আর্তনাদের মতো শোনাচ্ছে। 2টো হাত কানে চেপে ধরে মোহর। তার মনে হচ্ছে সেই ডাকে তার মাথা ফেটে যাবে এবার। শোঁ শোঁ শব্দ আসছে পেছনে জঙ্গলের দিক থেকে। সেদিকে তাকায় মোহর। ওর মনে হয় জঙ্গল ঠেলে কেউ যেন বেরিয়ে আসবে। পালাতে চাইলেও পারছে না। ওর সারা শরীর কেউ যেন মাটির মধ্যে গেঁথে দিয়েছে। শোঁ শোঁ শব্দটা আরো কাছে সরে আসলো। 2 ফোঁটা জল মোহরের মাথায় পড়তে উপরে তাকিয়ে দেখে আকাশে কালো কালো মেঘ জমেছে। চারিদিক থেকে বাতাস বইছে। কাল বৈশাখী শুরু হলো। সেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে রইল মোহর একা। ওর দৃষ্টি ঝুঁকে পড়া সেই আমডালের দিকে। ঘন পাতার আড়ালে মোহরের মনে হলো সেই বউটাকে একবারের জন্য যেন দেখতে পেল। ঝড় কমলেও মুষলধারায় বৃষ্টি হচ্ছে। চুপচুপে ভিজে সারা শরীর, কিন্তু ভয়ে ঘরে যাওয়ার উপায় নেই মোহরের। একটাই প্রশ্ন ঘুরছে তার মাথায়, সেই হাত দুটো আর ওই কাদা মাখা শরীরের বউটা কে? এর উত্তর মোহর জানে না। জিভটা মুখের ভেতর শুকিয়ে এসেছে। ঠান্ডায় সারা শরীর কাঁপছে। মোহর, তুমি এখানে কি করছো? কথাটা বলে মোহরের কাঁধে হাত রাখল অতনু। ওর মুখটা একবার দেখে শরীরটা ওর হাতের মধ্যে ছেড়ে দেয় মোহর। তখনই প্রচন্ড জোরে বাজ পড়ল আম গাছের একপাশে, আর অতনু দেখল ওদের বাড়ির পেছন দিকে বন্ধ হয়ে থাকা ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়ল।
মোহরকে পাঁজা কোলা করে তুলে নিয়ে ঘরে শুইয়ে দিল অতনু। বাজ পড়ার শব্দে পাশের বাড়ি থেকে ছুটে আসে রমা। মোহরের ওই অবস্থা দেখে ও বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর মোহরের জ্ঞান ফিরে আসে। সমস্ত ঘটনা খুলে বলতেই রমার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। রমা কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, তুমি সত্যি ওই মেয়েটাকে আর ওই বাচ্চাটাকে দেখেছো? মোহর উঠে বসতে চাইল, কিন্তু পারল না। ওর মাথায় অসম্ভব ব্যথা। অতনু অবাক দৃষ্টিতে রমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে একটু খুলে বলো তো। সন্ধে নেমে এসেছে। আশেপাশের বাড়িতে শাঁখের শব্দ শোনা যাচ্ছে। ঘরের কোণে রাখা হ্যারিকেনটা একটু জোর দিয়ে ওরা তিনজন চৌকির উপর এসে বসল। রমা বলল, এত ঝড়ে লোডশেডিং হয়েছে, কখন আসবে কে জানে। প্রসঙ্গ বদলাতে দেখে মোহর রমার হাত চেপে ধরে বলল, আমায় খুলে বলো বৌদি, আমি স্পষ্ট দেখছি ওই মেয়েটাকে। ওকে দেখে মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে উঠে এসেছে। আর ওই বাচ্চাটা শুধু হাত দুটো। তোমরা তো থাকো না, তাই জানতে পারো না। কয়েক বছর আগের ঘটনা। একদিন রাতে জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে গ্রামের লোকজন সবাই ছুটে গিয়েছিল ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের ভেতরে একটা ভাঙা মন্দির আছে, সেটা জানো তো? অতনু মাথা নেড়ে বলল, সে তো বহু বছর আগে থেকেই আছে। হ্যাঁ, তা সেই বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেয়ে গ্রামের লোকজন ছুটে যায়। গিয়ে দেখে 5-6 মাসের একটা বাচ্চাকে কে যেন মন্দিরের চাতালে ফেলে রেখে গেছে। সবাই খুব অবাক হয়ে যায়। এই জঙ্গলের মধ্যে বাচ্চা আসবে কোথা থেকে, এই নিয়েই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারপর মোড়ল মশাইয়ের পরামর্শে বাচ্চাটাকে নিজের কাছে রেখে দিয়েছিল বিন্তি। পরদিন পুলিশে খবর দেওয়া হলে তারা জানায় যে কিছুদিনের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে যাবে, তারপরে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেওয়া হবে। দিন তিনেক পর হঠাৎ এক রাতের বেলা বাচ্চাটা চিৎকার করে কান্না শুরু করে। সে কান্না কিছুতেই থামানো যায় না। বিন্তি বাধ্য হয়ে ওই পাড়ার লোকেদের খবর দেয়। সবাই ভাবে পেটে ব্যথা হচ্ছে হয়তো। গ্রামের এক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ানোর পর বাচ্চাটা ঘুমোয়। সবাই ভাবে সব ঠিক হয়ে গেছে। হঠাৎ করে মাঝরাতে বিন্তির বাড়ি থেকে বিকট চিৎকার ভেসে আসে। আমরা সবাই গিয়ে দেখেছিলাম বাচ্চাটা ঘরে নেই। সারা পাড়ায় বাচ্চাটাকে কোথাও পাওয়া যায়নি। সকলেই খুব অবাক হয়ে যায়। রাতারাতি বাচ্চাটা যাবেই বা কোথায়? মন্দিরের ওখানেই আবার বাচ্চাটাকে। বলেই চুপ করে যায়। তারপর মোহর একটু উদ্বিগ্ন স্বরে বলল, সেখানে গিয়ে দেখা যায় বাচ্চাটা একইভাবে ওই মন্দিরের চাতালে শুয়ে আছে, আর তার পাশেই একটা মৃতদেহ পড়ে আছে। সেটা দেখে মনে হয় অন্তত 3-5 বাসি মরা। সারা শরীরে মাটি লেগেছিল, চুলগুলো জট পাকানো। মৃতদেহের পাশে বাচ্চাটা কিভাবে এলো কেউ জানে না। সবার মনেই চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিন্তিও আর ওই বাচ্চাটাকে নিজের কাছে রাখতে চাইল না, তাই বাধ্য হয়ে মোড়ল মশাই নিজের বাড়িতে নিয়ে যান। তারপর দিন সকালবেলা জানা যায় মোড়ল মশাইয়ের বাড়িতে সেই রাতে বাচ্চাটা মারা গেছে। ওই জঙ্গলের মধ্যেই তাকে কবর দেয়া হয়েছে। আর ওই মেয়েটার লাশের কি ব্যবস্থা হলো? এটা একটা অদ্ভুত ঘটনা। সেই রাত্রিরে আর ওই মেয়েটার শরীরটাকে দাহ করা সম্ভব হয়নি। আর পরের দিন সকালবেলা সবাই গিয়ে দেখে মেয়েটার শরীরটা আর ওখানে নেই। তারপর থেকেই মাঝে মাঝে ওই মেয়েটাকে আর বাচ্চাটাকে গ্রামে দেখা যায়। তোমরা একটু সাবধানে থেকো, বুঝলে? আর যত তাড়াতাড়ি পারো ওই বাড়ি থেকে চলে যাও, এখানে আর থেকো না। কেন বৌদি? গ্রামে যারাই ওদের দেখেছে তাদের সঙ্গেই কোনো না কোনো বিপদ ঘটেছে। আমি বলছি শোনো, তোমরা আর এখানে থেকো না। কথাগুলো বলেই রমা বেরিয়ে গেল। মোহরের মনটা একেবারে খারাপ হয়ে গেছে। রমা চলে যেতে অতনু বলল,
যত রাজ্যের বোগাস জিনিসপত্র। তুমি নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখেছ। তাহলে গাছের তলায় কেন গিয়েছিলাম? এসব জিনিসকে নিয়ে বেশি ভেবো না মোহর। এমনিতেও 2 দিন পর আমরা চলে যাব। তার আগে ওই ভেঙে পড়া ঘরটা ঠিক করতে হবে। রমা আর অতনু লাইট আসতেই সেদিকে গিয়ে দেখে বহু দিনের অব্যবহৃত জিনিসপত্রের ওপর ঘর ভেঙে পড়েছে। ভাঙা চেয়ার, বাসন, এসবের মধ্যে একটা ট্রাঙ্ক চোখে পড়ল। সেই ট্রাঙ্ক খুলতেই একটা কাঠের বাক্স চোখে পড়ল ওদের। বাক্সের মধ্যে রাখা একটা দলিল আর সাথে একটা চিঠি। চিঠিটা পড়েই অতনুর মুখ চোখ কেমন যেন চকচক করে ওঠে। তুমি বলেছিলে না কোন একটা খারাপ কিছু ঘটবে? এ দেখো ঝড়ে ঘরটা না ভাঙলে জানতেই পারতাম না আমাদের একটা এরকম বাড়ি আছে। বলেই একটা সরকারি কাগজ মোহরের মুখের সামনে তুলে ধরে আবার বলল, এই দেখো সেই বাড়ির দলিল। এও কি সম্ভব? পরের দিন সকালবেলা ওরা গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় ফিরে এলো ভাড়া বাড়িতে। তারপরের কয়েকটা দিন অতনু শুধু ছুটে বেরিয়েছে নিজেদের হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের কাজে। ওরা যখন এই বাড়িটার সামনে এসে দেখছিল, ওদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না যে এরকম 3 মহলা বাড়ির মালিক ওরা। বাড়িটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সবকিছুই যেন গল্পের মতো। হঠাৎ করেই রাজকুমারীর মাটির ঘর থেকে রাজমহলে ফিরে আসার গল্প। এই বাড়ির এক দূরসম্পর্কের শরিক দেশের বাইরে থাকেন। বাড়িটা একজন কেয়ারটেকারের অধীনে ছিল। কোর্টের কাগজ দেখে সেই কেয়ারটেকার শান্তনু প্রথমে আটকাতে চাইলেও পরে বিশেষ আপত্তি করতে পারেনি। বাড়িটা দেখেই মোহর আর অতনুর খুব পছন্দ হয়ে গিয়েছিল। 3 তলা বাড়ি, লাল সিমেন্টের মেঝে, গবাক্ষ, গোল ঘোরানো সিঁড়ি, সব মিলিয়ে অদ্ভুত একটা আভিজাত্য আছে এই বাড়িটার। যতদিন না সেই শরিক বিদেশ থেকে ফিরে আসে, এত বড় বাড়িতে শুধু মোহর আর স্বামী অতনু থাকবে। যদিও সারাদিন বাড়িতে মোহরকে একাই থাকতে হয়। অতনুকে বেশিরভাগ সময় অফিসের কাজে দেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়। তাই মোহরকে সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। সে নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। এখানে আসার পর অর্ধেক জিনিসপত্র এখনো খোলাই হয়নি। যদিও এত বড় বাড়ি সাজানোর মতো কোনো আসবাব তাদের নেই, তবুও যা আছে তাই দিয়েই নিজেদের মতো করে সাজিয়ে নেবে মোহর। এই বাড়িতে আসার পরের দিনই অতনু বেরিয়ে গেছে। দিল্লিতে মিটিং আছে। নতুন পাড়ার আশেপাশে সেরকম চেনা পরিচিত কেউ নেই। আর তাছাড়া এই বাড়িটা একটু পাড়ার শেষের দিকে। ওদের বাড়ির পেছন দিক থেকেই একটা বড় আবাসনের পাঁচিল, তার পাশেই একটা ডোবা। সবজে কচুরিপানায় ভরে রয়েছে সেটা। রাত বাড়লে ব্যাঙ আর ঝিঁঝি পোকাদের আড্ডা বসে সেখানে। দরজার মতো বড় 2 জানলার ওপাশ থেকে বৃষ্টির জল এসে ঘরের ভেতরটা অনেকটা ভিজিয়ে দিচ্ছিল। জানালার পাশে দাঁড়িয়ে সেই দিকেই তাকিয়েছিল মোহর। আর কিছুদিনের মধ্যেই এই ডোবা আর এই বাড়ি নিয়েও একটা নতুন আবাসন গড়ে উঠবে। সেই শরিক ফিরলেই অতনু এই প্রস্তাব দেবে। তারপরেই এই জায়গাটার শান্ত পরিবেশটা একেবারে শেষ হয়ে যাবে। পড়ন্ত বিকেলের বৃষ্টি আর ঠান্ডা হাওয়ায় মোহরের চোখ মুখ একেবারে ভিজে গেছে। পোস্তর দানার মতো সেই বৃষ্টির গুঁড়িগুলো হাত পেতে সারা শরীরে মেখে নিচ্ছিল মোহর। ঠিক তখনই বাইরে একটা কলিং বেলের শব্দ শুনে কেঁপে ওঠে। এই সময় তো বাড়িতে কারোর আসার কথা নয়। তাহলে এগোতে গিয়ে একটা বাক্সের সঙ্গে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায় সে। ধাক্কা লেগে পুরনো কাগজপত্র সারা বাড়িতে ছড়িয়ে পড়ল। হাঁটু ঘষে উঠে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখে দুপুরে পাশের দোকানে বলে এসেছিল সেই ছেলেটাই বৃষ্টি কমতেই নিয়ে এসেছে। তাড়াতাড়ি জিনিসগুলো ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল মোহর। ঘর ভর্তি বই খাতা ছড়িয়ে পড়েছে, বেশিরভাগই পুরনো খবরের কাগজ। হাতে নিয়ে দেখল অনেক বছরের পুরনো কাগজ, লাল হয়ে এসেছে সেগুলো। মোহর মনে মনে ভাবে, এত পুরনো কাগজ, খাতা, বই কার? তারপরেই তার মনে পড়ে এই বাড়িটা অনেক বছর ধরে এভাবে বন্ধ হয়ে রয়েছে। কেয়ারটেকার শান্তনুর মুখেই শুনেছিল ওদের আসার আগে
এ বাড়িতে লোক থাকত, তাও সে বছর 20 আগের কথা। পেপারগুলো গুছিয়ে রাখার সময় মোহরের হাতে একটা ছেঁড়া খাতা পড়ল। পৃষ্ঠা উল্টাতেই কয়েকটা শব্দ চোখে পড়তেই মোহর বুঝল এটা কোনো খাতা নয়, কারোর ডায়েরি। কার সেটা বোঝার উপায় নেই, কারণ ওপরের চামড়ার মোড়ক ছিঁড়ে গেছে আর ভেতর থেকে বেরিয়ে এসেছে জীর্ণ কাগজ। ঘরের আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয় মোহর। অতনু তার বইগুলো কোথায় রেখেছে কে জানে। এই বৃষ্টিতে বইগুলো থাকলে অন্তত সময়টা ভালো করে কেটে যেত। উপায় নেই যখন, এই ডায়েরিটা পড়া যাক ভেবেই সোফার উপর 1 কাপ চা বানিয়ে নিয়ে খাতাটা খুলে বসল মোহর। যদিও কারো পার্সোনাল ডায়েরি পড়া উচিত নয়, কিন্তু ডায়েরির লেখক যে কে তা বোঝার উপায় নেই। কিছু পৃষ্ঠা সম্ভবত পোকায় খেয়ে নিয়েছে। প্রথম 2 পাতা পড়তে গিয়েই মোহর হোঁচট খেল। ডায়েরির মধ্যে সেভাবে দিনপঞ্জি লেখা নেই। ডায়েরির খানিকটা পড়ে মোহরের মনে হলো যেন কোনো গল্প পড়ছে। লেখার হাতটা অবশ্য সরেস। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। কাচের জানলার ওপাশে আকাশের বুকে বিদ্যুতের আঁকি বুকি কেটে যাচ্ছে। গায়ে একটা চাদর জড়িয়ে চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে পড়ায় মনোনিবেশ করল সে। চারদিকটা বেশ অন্ধকার। হালকা নীল রঙের রাতবাতি জ্বলছে ঘরের মধ্যে। আমি আর আমার সামনে উজ্জ্বল হয়ে থাকা টিভির পর্দা। একটা পুরনো সিনেমা দেখছিলাম, খুব পছন্দের, যদিও আগে অনেকবার দেখেছি। আজ আবার ইচ্ছে হলো দেখি। টিভির সামনে বসেছিলাম, বেলা গড়িয়ে যে কখন রাত নেমে এসেছে খেয়ালই করতে পারিনি। রানুদি 2 বার এসে খাবারের জন্য তাগাদা দিয়ে গেছে। শেষে ক্লান্ত হয়েই হয়তো খাবারটা চাপা দিয়ে বাড়ি ফিরে গেছে। এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে। হাত ঘড়িতে রাত 1:30। অনিশের নাইট ডিউটি থাকে, তবে আজও অফিস যায়নি। সকাল থেকেই শরীরটা খারাপ ছিল। চেয়ারটা সরিয়ে উঠতে যাব, এমন সময় পেছন থেকে 2টো নরম হাত আমার গলা জড়িয়ে ধরল। কি রে দুষ্টু মেয়ে, এখনো ঘুমাসনি? বাবা জানতে পারলে জানিস কি করবে? হাত দুটো আরো শক্ত হয়ে আমাকে জড়িয়ে ধরল। অন্ধকারটা চোখে সয়ে এসেছে। ওকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলাম। আমার 6 বছরের মেয়ে তোতা এত দুষ্ট হয়েছে যে কি বলবো। রানুদি বাড়ি যাওয়ার আগেই ওকে যে ঘুম পাড়িয়ে যায়, কিন্তু দেখো মেয়ের চোখে এতটুকু ঘুম নেই। কিরে, ঘুমাসনি কেন তুই? ঘুম আসছে না মাম্মা। কাল সকালে যখন স্কুল যাওয়ার সময় চোখ জ্বালা করবে তখন কি হবে বলো তো? আমি স্কুল যাব না। রোজ রোজ তোর এক বায়না, এভাবে স্কুল না গেলে চলবে মা? এখন একটা গান শোনাও না। রাত্রির 1:30টার সময় এখন আমি তোকে গান শোনাবো? পাড়ার লোক কি বলবে বলতো? ওই যে না করেছি, মেয়ে ঠোঁট ফুলিয়ে বসে পড়ল। উফ, এত আদুরে হয়েছে যে আর বলার নেই। ছোট থেকেই আমার মেয়েটা এরকমই ন্যাওটা। যবে থেকে আমার জীবনে এসেছে তবে থেকেই এভাবেই আমাকে 2 হাতে জড়িয়ে রাখে। এই যে বড় বাড়িটায় আমি থাকি, এটা আমার শ্বশুর বাড়ি। আগে যদিও এখানে থাকতাম না, বিয়ের পর থেকে অনিশের সঙ্গে সাহেবগঞ্জের সরকারি কোয়ার্টারে ছিলাম। ও একটি সরকারি অফিসে চাকরি করত। আমি প্রত্যুষা, গৃহবধূ। ঘরের এই 4 দেয়ালের ভিতর আমার পৃথিবী। ওখানে আমাদের জীবনটা বেশ ভালোই কাটছিল। তারপরেই একটা দুর্ঘটনা আমাদের জীবনকে অনেকটা বদলে দিয়ে গেল। আমরা ফিরে আসি এই বাড়িতে। অনিশের পরিবার বনেদি বড় লোক, বিশাল 3 তলা একটা বাড়ি। আগে শুনেছি এই বাড়িতে অনেক লোক থাকতো। এখন সর্বসাকুল্যে আমরা মাত্র 3 জন। সাহেবগঞ্জ থেকে এখানে ফেরার পরপরই অনিশের মায়ের দুর্ঘটনা ঘটে। কিভাবে যেন মা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে যান, মাথাটা ফেটে যায়। সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করা হয়েছিল, প্রায় মাসখানেকের প্রচেষ্টার পর সবাইকে হারিয়ে একদিন মা চলে গেলেন। তখন থেকে এ বাড়িতে আমি শুধু একা। সারাদিন এত বড় বাড়িটা আমাকে গিলে খেতে আসতো। সাহেবগঞ্জের কোয়ার্টারে থাকতাম, সেখানে পাশের বাড়ির মেয়েটির সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল।
ওদের ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু শেষের দিকে সেই ভয়ানক স্মৃতি। অনিশ প্রায় আমাকে জোর করেই ওখান থেকে নিয়ে চলে আসে। পাশের কোয়ার্টারে কবিতা থাকতো, ওর সঙ্গে আমার বন্ধুত্ব শুরুর দিনগুলো থেকেই গড়ে উঠেছিল। মা হওয়ার শুরুর দিনগুলো যখন শরীর প্রচণ্ড খারাপ থাকে, সেই সময়টা কবিতা আমায় নিজের মায়ের মতো আগলে রাখত। আসলে মা কেমন হয় তা তো আমি কোনোদিনও জানতে পারিনি। আমার ছোটবেলা কেটেছে এই একটি অনাথ আশ্রমে। তারপর সেখান থেকে বেরিয়েই নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টায় জীবনের অনেকটা সময় কেটে গেছে। আমি জানি না আমার মা বাবা কোথায় থাকতেন বা আমার মাতৃভাষা কি। এই দেখুন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি। তো যা বলছিলাম, অনাথ আশ্রম থেকে বেরিয়ে যখন কাজ খুঁজছি, তখনই অনিশের সাথে আমার পরিচয়। ধীরে ধীরে সেই পরিচয় কবে যে প্রেমে রূপান্তরিত হয় আমরা দুজনেই বুঝিনি। যদিও অনিশের বাড়ি থেকে অনেক বাধা এসেছিল। ওরা একটা অনাথ মেয়েকে বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নিতে পারেনি, আর সেই কারণেই আমরা বিয়ের পর থেকে সাহেবগঞ্জের সেই ছোট্ট কোয়ার্টারে নিজেদের ভালোবাসার বাসা বানিয়েছিলাম। আমাদের এই দুজনের সংসারে যখন 3 জন আসবে আসবে করছে, তখনই কবিতা আমাদের জীবনে আসে। ওরা 4 জন আমাদের পাশের বাড়িতে থাকতো, 2 মেয়ে, কবিতা আর কবিতার স্বামী। কবিতার 2টো যমজ মেয়ে, টায়রা আর তোতা। তোতা শুরু থেকেই আমার নেওয়াটা ছিল। মাঝে মাঝে মনে হতো ওকে যদি নিজের মেয়ে করে পেতাম। তারপর একদিন হঠাৎ করে কবিতা আমায় বলল ওর স্বামীর বদলি হয়ে গেছে, ওরা চলে যাবে পরের মাসে। বিশ্বাস করুন, এক মুহূর্তে পৃথিবীটা দুলে উঠেছিল। তোতাকে ছেড়ে থাকবো কিভাবে? আমি খুব ভেঙে পড়েছিলাম। তারপরেই আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ডাক্তার বলেছিল ও অতিরিক্ত মানসিক চাপের জন্য এটা হয়েছে। আমাকে ওই সব পরিবেশ থেকে দূরে রাখতেই ও চাকরি ছেড়ে এখানে চলে আসার সিদ্ধান্তটা দ্রুত নেয়। আমি জানি তোতাকে নিজের কাছে রাখার জিতটা আমার সাজে না, কিন্তু ও আমার জীবনের এতটা জায়গা জুড়ে ছিল যে ওকে ছাড়া বাঁচা আমার পক্ষে প্রায় অসম্ভব। তবুও তো মানিয়ে নিতে হয়, এরই নাম তো জীবন। তোতা আবার আমার গলা জড়িয়ে ধরে বলল, মাম্মা একটা গান গাও না। আমি আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতটা গাইলাম, যেটা ছোটবেলায় আমাদের আশ্রমে রীতাদি খুব গাইতেন। মার প্রাণের পরে চলে গেল সে বসন্তের বাতাসটুকুর মতো। সাদা রঙের একটা ফ্রক পরে মেয়েটা আমার ঘুরে ঘুরে নাচতে লাগলো। কি যে ভালো লাগছে। বেশ অনেকক্ষণ ধরে মা মেয়ের জলসা চলল এই বাড়িতে। বড় ঘড়িতে ঢং ঢং করে 3টে শব্দ। তোতা, রাত 3টে বাজে, এখনো তুই ঘুমাসনি মা? শিগগিরই চল মা। আমার যে খিদে পেয়েছে। তুই এখনো খাসনি? রানুদি তোকে খেতে দেয়নি? তোতা চুপ করে আবার বলল, আমার যে খিদে পেয়েছে। আচ্ছা চল দেখি রান্নাঘরে কি আছে। রান্নাঘরের দিকে গেলাম। কাঠের পিঁড়ির ওপর খাবার ঢাকা দেওয়া। রানুদি খাবার রেখে গেছে। রুটিগুলো শক্ত হয়ে গেছে আর ডালের ওপর পুরো সর পড়েছে। সেগুলো কোনো মতে খেয়েই আমরা ঘরে চলে এলাম। অনিশ ঘুমিয়ে এক্কেবারে কাদা। ওর পাশেই মেয়েটাকে শুইয়ে দিলাম। গায়ে মাথায় একটু হাত বোলাতেই তোতা এক্কেবারে ঘুমিয়ে পড়ল। এত রাত হয়ে গেছে, তবুও ঘুম আসে না। আজকাল অনেক দেরি হয় ঘুম আসতে। ঘুম আসার ওষুধটা ঠিকমতো খাওয়া হচ্ছে না। সকালে উঠেই তোতার জন্য ব্যস্ত হয়ে যেতে হয়, আর ওই ওষুধটা খেলে ঘুম এত জোরে পায় যে তোতার কোনো কাজ আমি ঠিক করে করেই উঠতে পারি না। বিছানায় শুয়ে পুরনো দিনের কথা ভাবতে ভাবতেই তন্দ্রা আসতেই নরম হাত দুটো আবার জড়িয়ে ধরে। ওর মুখের হালকা দুধের গন্ধটাও আমি পাচ্ছি। কি যে একটা অদ্ভুত অনুভূতি, এ মা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না। হঠাৎ ভারী পেটের ভেতর একটা অসম্ভব মোচড় অনুভব করলাম। চিৎকারটা এত জোরে হলো যে অনিশের ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে খাটের পাশের আলোটা জ্বালিয়ে দিল।
তখন আমি পেট ধরে শুয়ে আছি, যন্ত্রণাটা ক্রমাগত পেট থেকে পিঠের দিকে এগোচ্ছে। আমি আর পারছি না অনিশ, অনিশ আমি আর পারছি না, প্রচন্ড ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে আমার। ও একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার কপালে হাত রেখে বলে, তুমি আজকে রাতের ওষুধগুলো খেয়েছিলে? ড্রেসিং টেবিলটা আমার শোয়ার ঘরেই। সেদিকে তাকাতেই দেখলাম আমার সারা মাথায় খাবারের টুকরো লেগে আছে। এগুলো কি, কোথা থেকে এলো নিজেই জানি না। তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম। নিজেকে পরিষ্কার করে আস্তে আস্তেই আবার তোতার কথাই মনে পড়ল। ইস, লাইট জ্বালিয়ে এত কথা হচ্ছে, মেয়েটার ঘুমটাই নষ্ট হয়ে গেল। এসব বলে অনিশ আবার রাগ করবে, তাই আর কিছু বললাম না। বিছানায় এসে চুপচাপ শুয়ে পড়লাম। পেটের ব্যথাটা এখন অনেকটা কমেছে। খোলা জানলার দিকে তাকিয়ে বসে আছে অনিশ। আমি শুতেই আলো বন্ধ করে দিল। আবার তো তার নরম দুটো হাত আমায় জড়িয়ে ধরে। আমি আর কোনো কথা বললাম না। জানি এখন কথা বলি ওর বাবা খুব রাগ করবে। যতক্ষণ নাক না ডাকে ততক্ষণ আমার কোনো কথা বলার উপায় নেই। মেয়েটার দিকে আমি পিছন ফিরে শুয়ে রয়েছি। আমি জানি আমি যেই সামনের দিকে ফিরবো অমনি ও আবার আমার সঙ্গে গল্প করা শুরু করবে। আমি কথা বলা বন্ধ করে দিলেই আমার আবার পেটের ব্যথাটা শুরু হয়। এ এক অদ্ভুত অস্বস্তিকর অবস্থা। আমি চাই না রাতটা আসুক, কিন্তু এটা প্রতি রাতের ঘটনা। কত ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কমেনি। ডাক্তারের কাছে যাই, ওরা ধরতেই পারে না যে আমি মা হতে চলেছি। অথচ আমার শরীরের ভেতরে বেড়ে ওঠা ওই ছোট্ট শরীরের প্রতিটা অনুভূতি আমায় বলে দিয়ে যায় যে তার আসার দিন ঘনিয়ে এসেছে। মানুষকে আমি কিছুতেই বোঝাতে পারি না। ওরা বলে সবটা নাকি আমার মনের ভুল। আজ ঘুম আসছে না কিছুতেই। আজ হঠাৎ করে কবিতার কথা খুব মনে পড়ছে। সেদিনের কথা মনে পড়লে এখনো আমার চোখ জলে ভরে আসে। কিন্তু কি করব, ওরা যে বড় অবাধ্য। অত বোঝালাম, এমনকি পায়েও ধরেছিলাম। কবিতা তখন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখের দৃষ্টি দেখে মনে হচ্ছিল আমি একটা পাগল। ওরা অন্য শহরে চলে যাওয়ার 2 দিন আগের ঘটনা। আমি কাউকে বুঝতে দিইনি আমার ভেতরকার কষ্টটা। আমি তখন 7 মাসের গর্ভবতী। ওদের সেদিন জিনিসপত্র যাচ্ছিল। সকাল থেকে 3টে লোকের সঙ্গে কবিতার স্বামী খুব ব্যস্ত। ওদের সাথে কবিতাও সংসারের টুকিটাকি দেখে শুনে গুছিয়ে রাখছিল। মেয়ে দুটো সারাদিনই আমার বাড়িতেই ছিল। যদিও সঙ্গে ওদের দেখাশোনা করার জন্য কবিতার শাশুড়ি মাকে রেখে দিয়েছিল কবিতা। কবিতা সন্ধেবেলা মেয়ে দুটোকে আনতে আসলে আমি বলেছিলাম, এই কবিতা শোন, তুই টায়রাকে নিয়ে যা, তোতা আর কিছুক্ষণ থাক, তোরা তো কালই চলে যাবি রে। 2 দিন আগে আমি যেভাবে তোতার জন্য ওর কাছে ভিক্ষে চেয়েছিলাম, কবিতা আমার উপর আর ভরসা করতে পারছিল না। ওর শাশুড়িকে দেখলাম আমার বেডরুমের ভেতর থেকে মেয়ে দুটোকে টানতে টানতে বাইরে নিয়ে আসছিল। তোতা খুব কাঁদছিল। আমি তখন আবার কবিতার পা জড়িয়ে বললাম, তোতাকে আর কয়েকটা ঘন্টার জন্য আমার কাছে রেখে দে না রে। কি জানি, আমার ওই ভারী পেট আর চোখের জল দেখে কবিতা হয়তো একটু নরম হয়েছিল। শাশুড়ি মাকে বলেছিল, তুমি টায়রাকে নিয়ে ভেতরে যাও, জিনিসপত্র নিয়ে গাড়িটা বেরিয়ে গেলেই তো তাকে নিয়ে যাব আমি। আমি যেন হাতে চাঁদ পেলাম। তোতাও খুব খুশি। 2 হাতে আমার গলাটাকে জড়িয়ে ধরে আমার গালে সমানে চুমু খেতে লাগলো। নিজের সন্তানটা তখন পেটের মধ্যে ক্রমাগত লাথি মেরে যাচ্ছে, কিন্তু আমার সেদিকে কোনো হুঁশ ছিল না। তোতাকে বললাম, তোতা চল, তুই আর আমি লুকিয়ে পড়ি। আমাদের সেই পছন্দের খেলাটা ধাপ্পা ধাপ্পা দেওয়ার সময় হয়ে এসেছে। বাড়ির ছাদের উপরে একটা চিলেখোটার ছোট ঘর ছিল। ওই ঘরের মধ্যে রাখা একটা আলমারির মধ্যে আমি আর তোতা লুকিয়ে পড়লাম। সন্ধে নেমে রাত ঘনিয়ে আসলো। চারদিক থেকে রাতচরা পাখির আওয়াজ ফাঁকা ছাদের মধ্যে একটা বিকট ধ্বনির মতো মনে হচ্ছিল। তোতা ভয়ে আমার গলা জড়িয়ে ধরেছে, আমাকে বারবার বলছে, মায়ের কাছে যাব।
চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমার কাছে থাকবি না মা তুই? ও আবার মাথা নেড়ে বলে, তোমার কাছে থাকবো আর মায়ের কাছেও থাকবো। দুজনের কাছে থাকা যাবে না রে মা, যে কোনো একজনকে তোকে বেছে নিতে হবে। আমার কাছে থাকবি নাকি তোর মায়ের কাছে যাবি? তোতার চোখ দুটো জলে ভরে এসেছিল। আমার ভারী পেটটার উপর ছোট ছোট দুটো হাত রেখে বলল, আমি এখানে থাকবো। কি জানি, একটা অদ্ভুত অনুভূতি আমার সারা শরীরে খেলে গেল। আমার আগত সন্তানের জায়গা আমি তোতাকে দিয়েছিলাম, এখন সে এলে তোতার জায়গায় ভাগ বসাবে। ওদিকে কোয়ার্টারের সবাই আমাদের দুজনকে খুঁজছে। আমি তোতাকে বোঝালাম, ভয় পাবি না মা, আমাদের একসাথে থাকতে গেলে একটা না একটা উপায় করতেই হবে। এখানে একজন অতিরিক্ত মানুষের জায়গা নেই, যে করে হোক জায়গাটা আমাকে বানাতেই হবে। তোতা কি বুঝলো কে জানে, হাসি মুখে মাথা নাড়ল। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। 3 দিন পর যখন ওই ঘর থেকে আমাকে ওরা বের করে, তখন আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমার যখন জ্ঞান আসে তখন আমি হাসপাতালে। অনিশ খুব অদ্ভুত দৃষ্টিতে হাসপাতালে আমাকে দেখেছিল। হয়তো ভাবছিলাম আমি আমার সন্তানকে ধরে রাখতে পারলাম না, কিন্তু ও তো জানে না ওর জায়গা নিয়েছে তোতা। ও লুকিয়ে আছে ঠিক আমার পেটের মধ্যে। কিন্তু সেই দিনের পর থেকে তোতার কোনো কথা শুনলেই অনিশ খুব রেগে ওঠে। আমি সুস্থ হতেই ও আমাকে নিয়ে এ বাড়িতে চলে আসে। এমনকি আমি হাসপাতাল থেকে আমাদের কোয়ার্টারে অবধি যাইনি, একেবারে স্টেশনে চলে এসেছিলাম। কেন জানি না মনে হচ্ছিল আমরা যেন পালিয়ে এলাম। তারপর থেকে অনিশকে যতবারই কবিতার কথা জিজ্ঞেস করি, ততবারই ও প্রসঙ্গ পাল্টে অন্য কথায় চলে যায়। উত্তরটা আমি কোনোদিনই পাইনি। তারপরে কলকাতায় ফিরতেই ওর মায়ের শরীর খারাপ বিষয় নিয়ে ও যেন ধীরে ধীরে ও আমার থেকে অনেকটা দূরে সরে যেতে লাগলো। প্রথম আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন সেই কষ্টটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সেই জায়গাটা এখন সম্পূর্ণ তোতা দখল করে নিয়েছে। বিছানায় শুয়ে পুরনো দিনের কথাই ভাবছি, এমন সময় তো আমার গালে একটা কেউ যেন চুমু খেলো। চোখ খুলে দেখি অনিশ আমার মাথার খোলা চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম, চুলগুলো জড়ো করে খোপা করে নিলাম। অনিশ কিছু বলল না। খানিকক্ষণ পরে অনিশ বলল, এগুলো কি? সারা মাথায় চুলে এগুলো কি লাগিয়েছো? প্রত্যুষা, তোমার চুলগুলো এত বড় হয়ে গেছে, কেটে ফেলো না কেন? হ্যাঁ, আমি আটকে উঠলাম। না, চুল কাটতে পারবো না। চুল কেটে দিলেই? হ্যাঁ, চুল কেটে দিলে কি হবে? না না, কিছু হবে না। কথাটাকে আমি গিলে নিলাম। অনিশ আমার দিকে এগিয়ে আসে, আমার চুলে লেগে থাকা খাবারের টুকরোগুলো খুব যত্ন করে পরিষ্কার করতে লাগলো। আমার শরীর আবার সেই আনচান করে উঠছে, পেটের ব্যথাটা আবার বাড়ছে। তোতা পেটের মধ্যে ক্রমাগত লাথি মারতে শুরু করেছে। আমি জানি অনিশের ছোঁয়াটা তোতার একদম পছন্দ নয়। হাজার হোক স্বামী তো, এত দূরে তো সরিয়ে রাখা যায় না। ওর হাত দুটো আমি নিজের হাতের মধ্যে নিলাম। পেটের যন্ত্রণাটা ক্রমাগত অসহ্য হয়ে উঠছে। ওর চোখে চোখ রেখে বললাম, এরম করো না অনিশ, অনিশ এরম করো না, তোতা ঘুম থেকে উঠে যাবে। অনিশের মুখ ফ্যাকাশে, চোখ দুটো হঠাৎ করে জ্বলে উঠল। আমার কাছ থেকে ছিটকে উঠে খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল, তোতা নেই, আর আমাদের কোনো সন্তান নেই। আমরা কেউ জানি না সেদিন ঠিক কি হয়েছিল। তোমরা দুজনে কিভাবে ওখানে পৌঁছালে? 3 দিন পর যখন চিলাকোঠার ঘর থেকে তোমাকে উদ্ধার করি, তোমার শরীরের নিচে তোতার শক্ত হয়ে যাওয়া শরীরটা পাওয়া যায়। মিসক্যারেজ হয়ে আমাদের সন্তানও মারা গেছে। ওরা দুজনেই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিভাবে হয়েছে কেউ জানে না। আমি কিভাবে ওই পরিস্থিতি থেকে তোমাকে বের করে এনেছি সেটা শুধুমাত্র আমি জানি। পুলিশ, হাসপাতাল সব একা হাতে সামলেছি। তারপরে তোমার এই পাগলামি,
একটু বোঝার চেষ্টা করো, আমাদের কোনো মেয়ে নেই, তোতা নেই, ও চলে গেছে। পেটের ব্যথাটা এবার পিঠ বেয়ে মাথার দিকে এগোচ্ছে। চুলটা খুলে দিলাম। অনিশ, আমার খুব খিদে পেয়েছে। ও চুপ করে গেল এক মুহূর্তেই। দাঁড়াও, আসছি। খানিক বাদে রান্নাঘর থেকে পরোটা নিয়ে এলো অনিশ। ও সামনে দাঁড়িয়ে রয়েছে আমার, আর কিচ্ছু উপায় নেই। পরোটার টুকরোটা নিয়ে তোতার মুখে ধরলাম। আমার মাথার পেছনে চুলের আড়াল থেকে বেরিয়ে আসলো। তোতা খুব যত্ন করে ওর আনা খাবার খেতে লাগলো। অনিশের মুখটা এবার পুরো রক্ত শূন্য হয়ে গেছে। আমি আয়নায় তোতাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু কেন জানি না অনিশ দেখতেই পায় না। কি জানি, আজকে হয়তো দেখতে পেয়েছে, তাই ভয় পাচ্ছে। লাইটটা বন্ধ করে দিলাম। এবার খুব ঘুম পাচ্ছে। তোতা আবার মাথা থেকে নেমে আসছে ধীরে ধীরে, আবার মেরুদণ্ড বেয়ে আমার পেটের মধ্যে। অনিশ যতই বলুক, কবিতার মেয়ে তোতা মারা গেছে। তোতা মারা যায়নি, মারা গেছে আমার পেটের অনাগত সন্তান, যাকে আমি নিজের হাতে শেষ করেছি। তার জায়গায় আমার খালি পেটটার মধ্যে জায়গা নিয়েছে আমার তোতা। হ্যাঁ হ্যাঁ, আমার তোতা। খিদে পেলেই সে বেরিয়ে আসে। বাড়িতে যখন কেউ থাকে না, সারা ঘরে খেলে বেড়ায় বাচ্চাটা। রানুদির সামনেও মাঝে মাঝে এসেছিল, কিন্তু ভয় পায় দেখে আজকাল আমি বারণ করি, সামনে আসিস না, আমার কাছেই থাক, আমার বুকের মধ্যে। কাউকে প্রয়োজন নেই, ওকে বোঝাতে পারি না, ওকে দেখলেই সবাই ভয় পায়। এই যেমন অনিশ পালিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, পেছন থেকে খুব জোরে একটা ধাক্কা দিল অনিশ। ভাগিস তোতা আগেই পেটের ভেতর ঢুকে পড়েছিল। মাটিতে পড়ে গেলাম, রক্তে ভেসে যাচ্ছে চারদিক। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। অনিশ আমার ছবির সামনে কথা বলে, ভীষণ কাঁদে, সব শুনতে পাই, কিন্তু কোনো জবাব দিতে পারি না। খুব কষ্ট হয় জানো। তোতা আজকাল আমার কাছে আর আসে না। ও এখন নতুন একজনকে খুঁজে নিয়েছে, ওর বাবা। সারাদিন তোতা ওর বাবার সাথে খেলা করে। ওই যে ওরা খেলছে ছাদে, আমি তো ওদের পেছনেই দাঁড়িয়ে। তোতা মিটি মিটি হাসছে। সেদিন যেমন করে অনিশ আমায় ধাপ্পা দিয়েছিল, আজ আমারও ইচ্ছে করছে 1 2 3 ধাপ্পা। রাতের জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ছাদ। মেয়েটা ঘুরে ঘুরেই সেই আমার শেখানো গানটা গাইছে। সিঁথির মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে এসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে। ডায়েরি শেষ করেই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল মোহর। ফোনটা অনর্গল তার প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়েই যাচ্ছে। এমন সময় একটা জোরে বিদ্যুৎ চমকের শব্দ হলো। ঘোর কাটিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে মোবাইলটা হাতে তুলে দেখে অতনুর 5টা মিসড কল। তাড়াতাড়ি রিং ব্যাক করতেই ওদিক থেকে অতনুর ভয়ার্ত কণ্ঠস্বর শুনতে পেল। হেই, কি হয়েছে তোমার? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোন করছি, কোথায় গিয়েছিলে? না মানে কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুমি ফোন করেছিলে কেন? অতনু নিজেকে সামলে নিয়ে বলল, আমার ফিরতে আরো 2 দিন সময় লাগবে। তুমি একা ম্যানেজ করতে পারবে তো? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মোহরের মুখ থেকে।
আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। অতনু ওই পাশ থেকে আরো কিছু বলে গেল, কিন্তু কথাগুলো মোহরের কানে আর পৌঁছালো না। ফোনটা বিপ শব্দ করে কেটে যায়। মোহর বুঝতে পারে টাওয়ার চলে গেছে। তারপর অনেক চেষ্টা করেও আর ফোন লাগলো না। সারাটা দুপুর বসে ওই ডায়েরিটা পড়ে মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত বিষণ্ণতা লেগে গেছে। মোহরের খালি মনে হচ্ছে, এটা কি সত্যি একটা গল্প, নাকি বাড়িতে যারা থাকতো তাদের সঙ্গে এরকম কিছুই একটা হয়েছে? এই সব ভাবতে ভাবতেই রান্নাঘরের দিকে এগিয়ে গেল মোহর। হালকা হালকা খিদে পেয়েছে তার। সুন্দর করে সাজানো রান্নাঘরে আলোটা জ্বলল না। বিরক্ত হয়ে লাইটার দিয়ে দুবার গ্যাস জ্বালাতেই সেটা জ্বলে উঠল। নীলচে রঙের আলোটা রান্নাঘরের কিছুটা আলোকিত করে রেখেছে। সেই আলোয় গ্যাস সিলিন্ডারের নিচে জমাট বাঁধা কালো অন্ধকারকে বসে থাকতে দেখে সারা শরীরে কেমন একটা আতঙ্কের স্রোত বয়ে গেল মোহরের। সামনের ঘর থেকে তাড়াতাড়ি করে টর্চ এনে সেদিকে আলো ফেলতে দেখল একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে ওখানে। মোহর অবাক হতে ভুলে গেছে। তাড়াতাড়ি ওর মুখ থেকে বেরিয়ে আসে, তোতা। খিলখিল শব্দ করে হেসে ওঠে বাচ্চাটা। বাচ্চাটার চোখের মণি দুটো একেবারে কুচকুচে কালো, সাদা অংশ নেই সেখানে। ওদিকে বসার ঘরে ফোনটা আবার বাজছে। গ্যাসটা তখনও জ্বলছে। মোহর স্থির হয়ে দাঁড়িয়ে সেখানে। যন্ত্রের মতো গ্যাসের নবটা একবার বন্ধ করে দিতেই আগুন নিভে গেল। আবার ধীরে একবার গ্যাসের নবটা ঘুরিয়ে দিল মোহর, যেন বাচ্চাটা ওকে ওই কাজটাই চোখের ইশারায় করতে বলছে। বাচ্চাটার চোখের দিক থেকে চোখ সরাতে পারল না মোহর। সারা বাড়ি গ্যাসের গন্ধে প্রায় ভরে উঠছে। আকাশে কালো মেঘ যেন রাতের অন্ধকারকে দিনেই টেনে নামিয়েছে। বাচ্চাটা খিলখিল শব্দে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাটার পেছনে দৌড়াতে দৌড়াতে মোহর আবার ফোনের দিকে একবার তাকালো। বিরক্ত হয়ে দেখল প্রায় 7টা মিসড কল। গ্যাসের উৎকট গন্ধে প্রায় ভরে গেছে চারিদিক। ওদিকে বাচ্চাটা তখন দেওয়াল আলমারির পাশে দেওয়ালের মধ্যে শরীরটাকে সেঁটে চুপ করে বসে অদ্ভুতভাবে হাসছে। ফোনটাকে কানে তুলে নেয় মোহর। ওই পাশ থেকে অতনুর একটা ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে আসে, মোহর, আমার মন ভীষণ কুগাইছে গো। তুমি দিন কয়েকের জন্য পিসির বাড়ি চলে যাও। আমি বাড়ি ফিরে তোমাকে ওখান থেকে নিয়ে আসব। ক্লান্ত স্বরে মোহর গান গেয়ে উঠল। সে ঢেউয়ের মতো ভেসে গেছে, চাঁদের আলো দেশে গেছে। তুমি কবে থেকে গান করা শুরু করলে? মোহর যেন কথাগুলো শুনতেই পেল না। সে গেয়েই যাচ্ছে। অতনুর গলার স্বর প্রায় কান্নার মতো শোনাচ্ছে। মোহর, তুমি তুমি এরকম করছো কেন? মোহরের এসব কথা শুনতে ভালো লাগছে না। বাচ্চাটা তখন দেওয়ালে লাগানো সুইচে হাত বাড়ানোর চেষ্টা করছে। সারা ঘর গ্যাসের উৎকট গন্ধতে ভরে উঠেছে। বিছার মতো সাদা বেগুনি কতগুলো রেখা আকাশের গায়ে দাগ কেটে গেল। মৃদু হেসে এগিয়ে গিয়ে বাচ্চাটার দিকে একবার তাকালো মোহর। সে তখনও সুইচ টিপে আলো জ্বালানোর প্রবল চেষ্টা করছে। মোহর ক্লান্ত চোখে একবার ওই দিকে তাকিয়ে সুইচটা টিপে দিতেই একটা কমলা রঙের জ্বলন্ত দানব যেন রান্নাঘর থেকে ছুটে এসে মোহরকে 2 হাতে পেঁচিয়ে ধরল। মোহরের সারা শরীরটা একটু একটু করে সেই কমলা দানবের গ্রাসের ভেতর ঢুকে গেল। বৃষ্টির দিনে বাজের শব্দের সঙ্গে মোহরের আর্তনাদ মিলিয়ে গেল। সারা ঘর কালো ধোঁয়ায় ভরে উঠল। কিছুক্ষণ পর একটা মাংসপিণ্ড হয়ে সে ঘরের মাঝখানে পড়ে রইল। মোহরের ফোন না পেয়ে পরের দিন সকালে অতনু ফিরে আসে। অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পরও উপায়ন্তর না দেখে ভেঙে ফেলতেই পোড়া চামড়ার গন্ধ মুখে এসে ঝাপটা মারে। দম আটকে আসে অতনুর। এক দৃষ্টে সে দেখল মোহরের
ছোট্ট হয়ে আসা শরীরটা পড়ে আছে মেঝের ওপর। মাথায় হাত দিয়ে সোফায় বসেছিল অতনু। দুদিন আগেও তার সংসারটা এত সুন্দর ছিল, কিন্তু আজ হঠাৎ করে কেমন যেন সব খালি হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করে মোহরের এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশের খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি অতনুকে। ক্লান্ত শরীরে সোফাটার উপর বসেছিল অতনু। সোফার উপর তখনও মোহরের সেদিনের ছেড়ে যাওয়া চায়ের কাপে লালচে তরলের শুকিয়ে যাওয়া দাগ লেগে রয়েছে। তার পাশেই পড়ে রয়েছে একটা ছেঁড়া ডায়েরি। সেই ডায়েরি খুলে পড়তে যাবে, ঠিক তখনই কাঁধের উপর একটা হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে অতনু। শান্তনু ওর পেছনে দাঁড়িয়ে আছে, এই বাড়ির কেয়ারটেকার। অতনুর হাতে ধরা খাতার দিকে তাকিয়ে শান্তনু বলল, আপনি আসতে বলেছিলেন, তাই এলাম। শান্তনু আসার কিছুক্ষণ আগেই খাতাটা তুলে নিতেই আলমারির পেছনে দুটো কালো চোখ দেখতে পেয়েছিল অতনু। অতনু সেদিকে তাকিয়ে আছে দেখে শান্তনু একবার আলমারির পেছনের দিকে তাকায়। ওদিকে কি দেখছেন দাদা? না সূচক মাথা নাড়ায় অতনু। শান্তনু আবার প্রশ্ন করল, আগামীকাল বাড়িটা খালি করে দেবেন? হ্যাঁ। মাথা নাড়ায় অতনু। আমি বারণ করেছিলাম, কিন্তু আপনারা শুনলেন না। আমি জানতাম এবারই অভিশপ্ত, তাই বাড়িতে কোনো লোক থাকে না। কিছু বছর আগেও থাকতে এসেছিল, তারাও। অতনু একটা ফ্যালফ্যালে দৃষ্টি দিয়ে শান্তনুর মুখের দিকে তাকিয়ে বলে, অভিশপ্ত? কেন, কি আছে এখানে? শান্তনু নিজেকে গুছিয়ে নিয়ে বলল, কাচ্চা কালুয়ার নাম শুনেছেন? কি? লোকে বলে কাচ্চা কালুয়ার প্রেত আছে এই বাড়িতে। অনেক বছর আগের ঘটনা। এত বড় বাড়িতে থাকতো রায় পরিবার, প্রায় গোটা 20 লোকের একটা হাসি খুশি পরিবার। কিন্তু লোভ সব ধ্বংস করে দিল। এবারের বড় ছেলে সৌমেন রায় নকল দলিল বানিয়ে বাকি 2 ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সম্ভ্রান্ত পরিবার ছিল, ফলে পয়সার অভাব কারুরই সেরকম ছিল না। কিন্তু ভিটে মাটি নয়, পারিবারিক ব্যবসাটাও সৌমেনবাবু ভাইদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন। সৌমেনবাবুর মেজ ভাই তখন চলে যান দুর্গাপুরে। তার শ্বশুরবাড়ির সাহায্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করে ভালোভাবে থাকতে শুরু করেন। সেই ঘটনার পর এই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্কই রাখেননি। কিন্তু ছোট ভাই গৌতম ছিল চালচুলোহীন, অবিবাহিত, বেকার। তার নিজের কোনো সম্পত্তিও ছিল না। সেই ঘটনায় সে একেবারে পথের ভিখিরি হয়ে যায়। কয়েকদিন পর সে একেবারে উধাও হয়ে যায়। ফিরে আসে প্রায় বছর 8 পর। ততদিনে সৌমেনবাবু অসুস্থ হয়ে বিছানা নিয়েছেন। তার এক ছেলে সমস্ত ব্যবসা বাড়ি সামলাচ্ছিল। বাবার কাণ্ড কারখানা ওর কোনোদিন সেরকম পছন্দ ছিল না। কাকাকে এই অবস্থায় ফিরে আসতে দেখে সে কাকাকে এ বাড়িতে থাকতে দিল। গৌতমের তখন অবস্থা প্রায় পাগলের মতো। সবারই দেখে খারাপ লাগতো। এর মধ্যে সৌমেনবাবুর নাতনি, তখন তার বছর 5 বয়স, হঠাৎ করে একদিন ছাদের উপর থেকে পড়ে বাচ্চাটা মারা যায়। তারপরে বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। কিছুদিন পরেই সৌমেনবাবুকে রাতের বেলা বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিবার সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। তার আগেই সৌমেনবাবুর ছেলে আর বউ গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায়। বাড়ির বাকি লোকজন ভয় বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। বাড়িটা তবে থেকে ওই একইভাবে পড়েছিল। ওই ঘটনার পর থেকে গৌতমকে আর এই তল্লাটে কেউ দেখেনি। যে ভাই দুর্গাপুরে ছিল তারা সম্পত্তির ভাগ নিতেই বাড়িতে এসে থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারে বাড়ির পরিবেশ স্বাভাবিক নেই। রাতের বেলা রান্নাঘরে বাসনপত্র হঠাৎ হঠাৎ পড়ে যাচ্ছে। মাঝরাত্রে বাড়ির ছাদে কোনো বাচ্চার কান্নার শব্দ শোনা যায়।
তান্ত্রিক পুরোহিত ডেকে হোম যজ্ঞ এসব করে কিছুতেই উপকার হয়নি। সৌমেনবাবু ছোট মেয়ে জামাই এই বাড়িতেই আত্মহত্যা করে মারা যায়। তারপর থেকে রায় পরিবার আর এই মুখ হয়নি। বাড়িটা বন্ধ হয়ে পড়েছিল, কিন্তু আমি যদি এসব কথা আপনাকে তখন বলতাম তাহলে হয়তো আপনি বিশ্বাস করতেন না, উল্টে পুলিশের ঝামেলায় জড়াতাম। কেয়ারটেকার হয়ে এসব নিয়ে কারোর সঙ্গে কথা বলতে কেমন যেন লাগে। কিন্তু একবার যদি বুঝতে পারতাম এ বাড়ির অভিশাপ এখনো কাটেনি, তাহলে। শান্তনু অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু অতনুর সেদিকে একেবারে মন নেই। শান্তনু উঠে অতনুর হাত ধরে বলল, দাদা, আজ রাতে এখানে থেকে লাভ নেই। আপনি বরং চলুন, আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। না, আজকে রাতে যা জিনিসপত্র আসে সেগুলো গুছিয়ে নেব। কাল সকালে একেবারে পিসির বাড়িতে যাব। অফিসের কাছে একটা ছোট পিজি পেয়েছি। এত সব জিনিসপত্র তো আর সেখানে ধরবে না। আমাকে কয়েকটা সময় দেবেন, জিনিসগুলো আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। শান্তনু আর কিছু না বলে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ কি মনে আসতে পেছন ফিরে বলল, দাদা, কাচ্চা কালুয়া কিন্তু সাধারণ প্রেত নয়। কোনো বাচ্চার যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে সেই প্রেত রূপ ধারণ করেই বাড়িতে থেকে যায়। এই বাড়িতে কোথাও কোনো ছোট শিশুর কঙ্কালের কিছু অংশ পোঁতা আছে। যতদিন না সেটা উদ্ধার করে তার শেষ কাজ করা হচ্ছে ততদিন এই বাড়ি কিন্তু কখনোই সুরক্ষিত নয়। আপনি রাতটা কিন্তু সাবধানে থাকবেন। শেষের কথাগুলো হয়তো অতনু কিছুই শুনল না। শান্তনু দেখল সে এক মনে হাতে ধরা একটা ছবির দিকে তাকিয়ে আছে। অতনু মনে মনে ভীষণ বিরক্ত হয়েছে ছেলেটার ওপর। ঘরের লাইটগুলো লো ভোল্টেজের জন্য কেমন যেন মিয়ে এসেছে। ঘরের মধ্যে দম আটকে আসছিল। ক্লান্ত শরীরটা নিয়ে ছাদে উঠে যায় অতনু। বর্ষাকালের মেঘে আকাশ তখনও ছেয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি নামেনি। আশেপাশের লম্বা গাছগুলো ছায়া ছায়া ভাব নিয়ে বাড়িটার আশেপাশে চুপচাপ দাঁড়িয়ে যেন কিছুর জন্য অপেক্ষা করছে, যেন কিছুক্ষণের মধ্যেই একটা অবশ্যম্ভাবী নাটক অভিনীত হবে। তিনতলার ছাদের উপর দাঁড়িয়ে দূরে বয়ে চলা ছোট্ট নদীটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল অতনু। হঠাৎই জুঁই ফুলের মতো বৃষ্টি নামল। হালকা হালকা বাতাস বইছে। সারা শরীরে কেমন যেন একটা শিরশিরানি অনুভব হলো। চিলে কোঠার ঘরের দিক থেকে একটা খসখস শব্দ শুনতে পেয়ে সেদিকে ফিরে তাকায় অতনু। সবে 5:30 বাজে। সন্ধে হতে এখনো খানিকটা দেরি আছে, তবুও আকাশের গায়ে এতটুকু আলো লেগে নেই। মাথার মধ্যে শান্তনুর শেষ বলে যাওয়া কথাটা ঘা মেরে যাচ্ছিল। এই বাড়িতে কোথাও কোনো ছোট শিশুর কঙ্কালের কিছু অংশ পোঁতা আছে। তখন সত্যি মনে না হলেও কখনো কখনো অনেক আগের একটা ঘটনা স্মৃতির পাতা সরিয়ে কিছু টুকরো টুকরো ঘটনাকে সামনে নিয়ে আসে। অতনুর মনে পড়ে যায় তার দাদুর বলে যাওয়া শেষ সময়ের কথাগুলো। আজ শান্তনু যে গল্পটা ওকে শোনালো, সে গল্পটা অনেক বছর আগে ওর দাদুর মুখে শুনেছিল। সেই পাগলাটে লোকটা গৌতম, আর কেউ নয়, অতনুর দাদু। সৌমেন রায় যখন গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, সহায় সম্বলহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তখনই বেনারসের এক গুরুর সন্ধান পেয়ে বিনা টিকিটে লুকিয়ে বেনারসে পৌঁছান। তার কাছ থেকে অনেক গুপ্তবিদ্যা শিখেছিলেন। সেই গুরু মারা যাওয়ার সময় তার একমাত্র মেয়েকে গৌতমের হাতে তুলে দিয়ে যান। কিন্তু তার ভাগ্যই ছিল মন্দ। সংসার তো হলো, কিন্তু দ্বিতীয় বাচ্চা হতে গিয়ে গৌতমের স্ত্রী সন্তান দুজনেই মারা যায়। একটা মাত্র ছেলেকে নিয়ে তখন তার দিশেহারা অবস্থা। ছেলেটাকে একটা আশ্রমে দিয়ে তার সদ্যজাত মৃত সন্তানের শরীরের একটা অংশ নিয়ে সে ফিরে আসে দাদার কাছে। তার মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। এই বাড়িরই চিলে কোঠার ঘরে সেই শরীরের অংশটা লুকিয়ে রাখেন তিনি।
এই সমস্ত কথাই অতনু দাদুর কাছে শুনেছিল, কিন্তু এই বাড়িটার ঠিকানা তাকে কেউ কোনো দিন বলেনি, এমনকি তার বাবাও না। ছোট্ট অতনুর মনে হতো এই সমস্ত কিছু গল্প কথা। গৌতম চেয়েছিল এই অভিশাপ যেন কোনো দিন না কাটে, তাই এই বাড়িতে সে ডেকে এনেছিল তার সদ্যজাত সন্তানকে কাচ্চা কালুয়া রূপে। কিন্তু প্রকৃতির এমন লীলা, যে ধ্বংস করার জন্য চক্র রচনা হয়েছিল, সেই ধ্বংসের শেষ বিন্দুটা সৃষ্টিকর্তা বা তার প্রিয়জনকে ধ্বংসের মধ্যে টেনে নিয়ে আসে। চিলেকোঠার ঘরের মধ্যে একটা গুমরানো কান্নার শব্দ শুনতে পায় অতনু। এতদিন ধরে যেটাকে সে শুধু গল্প কথা ভেবে ভেবে এসেছে, চরম বাস্তব হয়ে হঠাৎই সেটাই তার সামনে ধরা দিয়েছে। চিলেকোঠার ঘরের বাইরে ফাটলে বটগাছের চারা তার শিকড় বিস্তার করে একটা আবরণ সৃষ্টি করেছে, যেন অতি গোপনে সে আটকে রাখতে চাইছে অতীতের সেই গোপন অভিশাপকে। নীরবে সে যেন বলতে চায়, এখানে কেউ ঢুকো না, ঢুকলেই বিপদ। হাজার চেষ্টা করেও সেই ঘরের চাবি অতনু সারা বাড়িতে কোথাও খুঁজে পেল না। রাগে তার মাথা ঝনঝন করছে। দূরের নদীর উপর দিয়ে একটা স্টিমারের বয়ে যাওয়ার শব্দ তার কানে এলো। শেষে উপায় না পেয়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটা লাথি মারল দরজাটার উপর। বহু পুরনো দরজা ঝনঝন শব্দে ভেঙে পড়ল। আশেপাশের গাছে বিশ্রামরত কয়েকটা পাখি সেই শব্দে ভয়ার্ত হয়ে চিৎকার করে গাছ থেকে ডানা ঝাপটিয়ে উড়ে গেল। ঘরটা সম্পূর্ণ খালি, শুধু মাঝখানে একটা ছোট্ট কৌটো রাখা আছে। সেই কৌটোটা ধীরে ধীরে তুলে নেয় অতনু। তারপর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামতে থাকে। পেছন থেকে শুনতে পায় একটা বাচ্চার খলখলে হাসির শব্দ। পিছন ঘুরে আরেকবার তাকায়। হামাগুড়ি দিয়ে একটা ছোট্ট বাচ্চা ওর পেছন পেছন নেমে আসছে। সারা শরীর ভয়ে শক্ত হয়ে যায় অতনুর। কোনো মতে নেমে আসে নিচতলায়। সারা বাড়ি কালি গোলা অন্ধকারে যেন ডুবে রয়েছে। সোফার উপর চোখ পড়তেই সারা শরীর ঘামে ভেজে উঠল অতনুর। মোহর বসে আছে সেখানে। ওর চোখে একটা অদ্ভুত দৃষ্টি। ও দুহাত বাড়িয়ে যেন ওর কাছে কিছু চাইছে। অতনুর মাথা ঝাঁঝাঁ করে ওঠে। আশেপাশের ঘর থেকে কারা যেন ফিসফিস করে কথা বলছে। ও ছোট্ট বাক্সটাকে দু হাতে বুকের কাছে চেপে ধরেছে। এটাকে নিয়ে এই বাড়ি থেকে ওকে বেরোতেই হবে। কিন্তু এই বাড়িতে এত লোক কিভাবে? বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কারোর কাতরানির শব্দ শুনে সেই ঘরের পর্দা সরিয়ে দেখে এক বৃদ্ধ শুয়ে ছটফট করছে। এই বৃদ্ধের ছবি ফ্যামিলি অ্যালবামে অনেক বছর আগে অতনু দেখেছিল। এই সেই সৌমেন রায়, তার দাদুর বড় ভাই। তার লোভের জন্য আজ এই পরিবারের এই পরিণতি। সিঁড়ি দিয়ে আরো কারো নেমে আসার শব্দ শুনতে পেল অতনু। একটা 5-6 বছরের ছোট মেয়ে শব্দ করে নেমে আসছে। তার মাথাটা মাঝখান থেকে দুভাগ করে ফাঁকা। সেখান থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। খিলখিল শব্দ করে অতনুর শরীরের পাশ থেকে একটা মৃদু ধাক্কা দিয়ে আবার অন্ধকারে আলমারির কোণে মিলিয়ে গেল। রান্নাঘর থেকেও একজন মহিলা উঁকি দিচ্ছে। তার পেট দেখে মনে হয় সে গর্ভবতী। মহিলার কোলে ধরা বছর 6 একটা বাচ্চা মেয়ে। মহিলার পায়ের কাছে একজন পুরুষ বসে আছে। তার ঘাড় কাঁধের পাশে হেলে পড়েছে। সেভাবেই সে তাকিয়ে আছে অতনুর দিকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! অতনু কিছুক্ষণ আগেই ওই ছেঁড়া খাতায় এদের দুজনের বিয়ের সময়ের পুরনো একটা ফটো দেখেছিল। ছবির ওপরে লেখা ছিল অনিশ এবং প্রত্যুষার শুভ পরিণয়। অতনু জানে এরা কেউ বেঁচে নেই। অনিশ রায় মারা গেছেন বছর 20 আগে। তারপর থেকে এই বাড়িতে কেউ থাকেনি। আবার খলখল হাসির শব্দ শুনে অতনু তাকিয়ে দেখে সেই কালো কুচকুচে চোখের বাচ্চাটা এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। কি ভয়ানক সেই দৃষ্টি! যেন দুটো কালো আগুন জ্বলছে গহ্বরের মধ্যে। রায়বাড়ির সমস্ত মৃত আত্মারা জড়ো হয়ে
এক দৃষ্টে তাকিয়ে আছে অতনুর দিকে। দুহাতে দরজাটা খুলতে গেল অতনু, কিন্তু এ কি, দরজাটা বাইরে থেকে বন্ধ। তাহলে কি শান্তনু বেরোনোর সময় ভুল করে দরজাটা বন্ধ করে দিয়ে গেছে? বাইরে তখন আবার বিদ্যুৎ চমকে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার দরজায় একটা লাথি মারতেই বাইরের ছিটকিনি জোরে শব্দ করে খুলে গেল। এক দমকা ঠান্ডা বাতাস হু হু শব্দ করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। অতনু বাক্সটাকে নিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই মনে হলো কারোর অদৃশ্য ফুটো হাত বাক্সটাকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে ফেলল। আকাশ বাতাস কাঁপিয়ে একটা সাদা তীরের মতো রেখা ছুটে আসলো সেই বাক্সের ওপর। সেই শব্দে না বাজের ধাক্কায় সেটা অতনু বুঝতে পারল না, কিন্তু সে ছিটকে পড়ল ঘরের মধ্যে। দাউ দাউ করে সেই ছোট্ট পুরনো বাক্সটা জ্বলছে। বাড়ির সামনে নারকেল গাছগুলোর মাথাও জ্বলছে। বাজ পড়েছে রায়বাড়িতে। ঘরের মধ্যে পড়ে রয়েছে বাজে পুড়ে যাওয়া অতনুর কালো শরীরটা। কালো ধোঁয়া উঠছে সেই শরীরের উপর থেকে। পরদিন পুলিশ এসে অতনুর বডি নিয়ে চলে যায়। বাড়ির মধ্যে যেন কাল রাত্রে কোনো তাণ্ডব হয়ে গেছে। সারা বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। দরজার বাইরে দাঁড়িয়ে ভালো করে সেগুলো তাকিয়ে দেখছিল শান্তনু। মুখে একটা বাঁকা হাসি। মনে মনে ভাবে, এতদিন পর এত বড় সম্পত্তি কণ্টক মুক্ত হলো। যে গল্পটা সে অতনুকে শুনিয়েছিল একটা অংশ সে বলেইনি। সৌমেন রায়ের এক ছেলে মারা গেলেও আরেক ছেলে এবং তাদের পরিবারের লোক ভালোভাবেই বেঁচেছিল। তাদের খবর তো কেউ জানে না। শান্তনু অতনুকে নিজের নামটা বলেছিল, কিন্তু পদবী ইচ্ছে করেই বলেনি। তার পুরো নাম শান্তনু রায়, এই বাড়ির শেষ বংশধর। কোর্টের সমস্ত ঝামেলা মিটিয়ে বাড়িটাকে ভেঙে এবার একটা বড় আবাসন বানাবে সে। নিজে একটা ফ্ল্যাট নেবে, বাকিগুলো সব বিক্রি করবে। তার কয়েক প্রজন্মর আর কোনো চিন্তা থাকবে না। সৌমেন রায়ের ছবিটা পার্স থেকে বার করে দেখে শান্তনু আর ভাবে, এই লোকটা চরম দূরদর্শী ছিল, কিন্তু একটু যদি ঠিকভাবে সবকিছু করত তাহলে পরিবারটা এভাবে ধ্বংস হয়ে যেত না। মাস কয়েক পর পুলিশ কোর্টের ঝামেলা মিটিয়ে পাকাপাকিভাবে বাড়ি তার নামে হস্তান্তর হয়েছে। এখন এই বিশাল রায়বাড়ি তার একার। বাড়ির ড্রয়িং রুমে একটা বড় সোফায় এলিয়ে বসেছিল শান্তনু। এ বাড়িতে ভূত আছে, কাচ্চা কালুয়া, যত সব। কথাটা বলেই হা হা করে হেসে উঠল। জিনিসপত্রের সঙ্গে অনিশের পাগল বউটার খাতাটা রেখে দেওয়ার পর চমৎকার কাজ হয়ে গেল। এত সহজ যে কাজটা হবে আশা ছিল না শান্তনুর। কিন্তু অতনুর মৃত্যু নিয়ে মনে মনে একটা খচখচানি ছিল। তবে এখন আর সেসব ভেবে লাভ নেই। মনের আনন্দে হুইস্কির গ্লাসে চুমুক দেয় সে। কিন্তু হঠাৎ খসখস শব্দ শুনে আলমারির দিকে তাকাতেই লক্ষ্য করল একজোড়া কালো কুচকুচে চোখ একবার দেখা দিয়েই মিলিয়ে গেল। নেশার ঘরে মাথা ঝাঁকিয়ে কি আছে ওইদিকে দেখতে যাবে, তখনই সারা ঘরের আলোগুলো কেঁপে উঠে নিভে গেল। লোডশেডিং। বিরক্তির সঙ্গে শান্তনু বলে উঠল, একটু বিদ্যুৎ চমকারে এবারে লোডশেডিং হয়ে যায়। আলমারির পেছন থেকে খসখস শব্দ তখনও আসছে। সেদিকে দুটো চোখ দেখতে পেয়েছিল শান্তনু, কিন্তু হঠাৎই লোহার আলমারির গায়ে নখ আঁচড়ানোর শব্দ শুনে ভয়ে সারা শরীর হিম হয়ে আসলো শান্তনুর। তার জিভ ভারী হয়ে গেছে। মদের নেশায় পা জড়িয়ে যাচ্ছিল, তবুও তাড়াতাড়ি দরজাটা খুলে বেরোতে যায় শান্তনু, কিন্তু পারে না। কারণ মূল দরজার বাইরে রায় পরিবারের বাকি সদস্যরা ভিড় করে দাঁড়িয়ে আছে। দরজাটা ওরা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, যেমন সেদিন অতনুকে ঘরে বন্ধ করে দিয়েছিল।
রায় পরিবারের লোকেরা কোনো মতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। কালো চোখের বাচ্চাটা হামাগুড়ি দিয়ে 1 পা 2 পা করে এগিয়ে আসছে শান্তনুর দিকে। সাথে সারা বাড়িতে ভেসে আসছে তার খলখল হাসির শব্দ। হামা দিয়ে এগিয়ে এসে পা বেয়ে তার পিঠের উপর দিয়ে দ্রুত এগিয়ে এসে অপার্থিব কণ্ঠে বলে উঠল, শেষ হলো আজকের গল্প ধাপ্পা। গল্প পাঠে শঙ্খ, বিভিন্ন চরিত্রে সৃষ্টি, ঋদ্ধি, রুবিনা, দেবস্মিতা, মৃত্তিকা, বিপুল, নীলাঞ্জন। পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল, নাট্যরূপ মৃত্তিকা, পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া। গল্পের সূত্রধর আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে। তাই গান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।